আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ ব্যাচ। আশা করি তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন অনেক বেশি ভালো যাচ্ছে। আজকে মূলত আমরা অ্যাডমিশনের যে ৫টি বিষয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো মাথায় রেখে তোমরা যদি অ্যাডমিশন প্রিপারেশন নাও তাহলে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা অনেক বেশি সুন্দর এবং গোছালো হবে এবং একটি ভালো রেজাল্ট করার যে সম্ভাবনা তা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে প্রথমে আমাদের এই ৫টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রশ্ন ব্যাংক সমাধান এবং এটা আসলে যতই আমাদের সহজ মনে হয় কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কানেক্টেড। প্রথমত আমরা যদি প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে একটু আলোচনা করি, মূলত সে বিগত বছরের প্রশ্নগুলোকে মূলত সলভ করা হলো এখানে প্রশ্ন ব্যাংক সমাধান। এই ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তুমি ধরো কোনো একটা যুদ্ধে যাবে, সেই যুদ্ধ সম্পর্কে তুমি যদি না জানো তাহলে তোমার ক্ষেত্রে সেই যুদ্ধটা জেতা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তেমনই তুমি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে, তুমি যদি এই প্রশ্ন ব্যাংকগুলো সমাধান না করো, প্রশ্ন ব্যাংকটি যদি অ্যানালাইজ না করো, সেই বিশ্ববিদ্যালয়ে আসলে ভালো রেজাল্ট করা কিন্তু অসম্ভব হয়ে যাবে। এক্ষেত্রে আমরা সবাই ভুল করে কি আমরা গতানুগতিক প্রিপারেশন শুরু করে দিই কিন্তু প্রশ্ন ব্যাংক সমাধানকে আমরা তেমন আহামরি গুরুত্ব দিই না। তাহলে এই ক্ষেত্রে আমরা তো প্রথম কাজ হবে কি, যখন প্রিপারেশন যারা এতদিন শুরু করোনি আজকে থেকে শুরু করবে বা আর কয়েকদিন পর থেকে শুরু করবে, তোমাদের প্রতি প্রথম পরামর্শ থাকবে প্রশ্ন ব্যাংক সমাধান করেই যাতে প্রিপারেশনটা শুরু করে দাও। এক্ষেত্রে প্রশ্ন ব্যাংক সমাধানের ক্ষেত্রে যে বিষয়ে মাথায় রাখবে, দেখো ধরো আমি বললাম 2022 সালে তুমি প্রশ্ন সলভ করবে। 2022 সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আবার তুমি এরকম করবে না যে সেই প্রশ্নগুলো উত্তর মুখস্থ করবে, এটা হবে সম্পূর্ণ ভুল। তাহলে কীভাবে সমাধান করবে? তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক সমাধানের উপর আমার একটা আলাদা ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো। তবে এখানে আমি একটু আলোচনা করি। প্রশ্ন ব্যাংক সমাধানের ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা সলভ করবে সেই প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে আগে সেই শর্ট টপিকটা দেখবে এবং একটা খাতায় সেই টপিকটা নোট করে রাখবে। ধরো তুমি বাংলা যখন সলভ করছো দেখতেছো যে বাংলা থেকে সন্ধি থেকে প্রশ্ন আসছে, উপসর্গ থেকে প্রশ্ন আসছে বা এরূপ রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে, তুমি শুধু জাস্ট টপিকের নামগুলো রেখে রাখবে, আনসারগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলো পরে করা যায়। আর রিভিশনের সময় যখন তুমি প্রশ্ন সলভ করবে তখন তুমি দেখবে তোমার বেশিরভাগ প্রশ্ন কিন্তু মুখস্থ রয়েছে। এই ক্ষেত্রে এভাবে টপিক অ্যানালাইজ করলে কী হবে, তোমার কিন্তু একটা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার বিশ্ববিদ্যালয়ে মানে যে পরীক্ষা তুমি যে ইউনিটে পরীক্ষা দেবে সেই ইউনিটে আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন সেই সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে। এবং এই জিনিসটা গুরুত্ব কীরকম দেখো, তুমি যখন একটা টপিক অ্যানালাইজ করে ফেলবে তাহলে তোমার কাছে একটা সিলেবাস থাকবে, অর্থাৎ আমি এই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এই টপিকগুলো পড়েই আমি এখানে পরীক্ষা দিতে যাব। তাহলে এই ক্ষেত্রে এটা তোমার জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। অর্থাৎ তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেবে, তুমি যদি এই টপিকগুলো বারবার পড়তে থাকবে যেগুলো তুমি কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইজ করে ব্যান করেছো, তাহলে দেখা যাবে তোমার যে কোয়েশ্চনগুলো এখান থেকে সবচেয়ে বেশি চলে আসবে এবং কমনও চলে আসার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে। এবং এটা তোমার রিভিশনের একটা ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। তুমি এই টপিকগুলো রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারবে, তখন প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হয়। তাই প্রথম পরামর্শ থাকবে প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে সমাধান করে ফেলতে হবে। ওকে, এরপরে আমাদের প্রথম যে বিষয়, আশা করি এটা ক্লিয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমি খুব কম আলোচনা করেছি এটা নিয়ে, তবে এটা নিয়ে একটা বিস্তারিত ক্লাসও দেওয়া যায় কারণ এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশে নিয়মিত অধ্যয়ন। এখন দেখো অ্যাডমিশনের যে বিষয়টা, এটা যারা টিকে তারা যে আসলে অলৌকিক ক্ষমতা সম্পন্ন তা আসলে ভুল। এটা আহামরি কঠিনও না, এটা খুবই সহজ। তবে এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে কম্পিটিশনটা অনেক বেশি হয় সিটের তুলনায়। তোমার যে সিট রয়েছে সেটার তুলনায় কম্পিটিশনটা অনেক বেশি। আবার যদি তোমার টার্গেট যদি খুব প্রথম সারির যে সাবজেক্ট রয়েছে সেগুলো হয় তাহলে কম্পিটিশনটা আরও বেড়ে যায়। এই ক্ষেত্রে এইখানে মধ্যে যারা ভালো করে তাদের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য থাকে হচ্ছে কি নিয়মিত অধ্যয়ন, অর্থাৎ তারা নিয়মিত অধ্যয়নে থাকে। এটা কেন দেখো, অ্যাডমিশনের বেশিরভাগ পড়াই কিন্তু যারা মানবিকে রয়েছে তাদের বলছি বেশিরভাগ পড়াই কিন্তু মুখস্থ বিদ্যার পড়া, অর্থাৎ তোমার বেশিরভাগ পড়া মুখস্থ করে রাখতে হয়। এখন যারা আসলে নিয়মিত অধ্যয়ন করবে না আসলে তাদের সমস্যা হয় কি মুখস্থ সে পড়াটা একটু গোলাটা হয়ে যায়। এই ক্ষেত্রে নিয়মিত অধ্যয়নে থাকতে হবে, অর্থাৎ আমরা আমাদের অনেকের অভ্যাস হয়েছে যে আমরা খুব টানা 1 সপ্তাহ পরে আর বাকি 3-4 দিন আসলে গ্যাপ দিয়ে দিই। এটা আমিও করতাম বেশিরভাগ, তবে এই জিনিসটা আসলে ভুল। এক্ষেত্রে চেষ্টা করবে সবসময় নিয়মিত অধ্যয়নে থাকার, অর্থাৎ ডেইলি দরকার হলে তুমি 2 ঘন্টা হলেও পড়ো কিন্তু ডেইলি পড়ে যাবে। অর্থাৎ এমন নয় যে তুমি সপ্তাহে ধরো 3 দিন 17-18 ঘন্টা পড়লা আর বাকি 4 দিন কিছু পড়লা না, রেস্ট নিলে, এরকম হবে না, এরকম দরকার নেই। তুমি ডেইলি 6 হতে 7 ঘন্টা পড়লেও এনাফ মানবিকের জন্য। 6 হতে 7 ঘন্টা পড়লে এনাফ। আমি এতটুকুই পড়েছিলাম এই 6 হতে 7 ঘন্টা। তবে এখানে বিষয়টা হচ্ছে
তোমার যে 7 দিন সময় রয়েছে, একটা ধরো সপ্তাহে যে 7 দিন রয়েছে, সে 7 দিনে ধরো তুমি 6 দিনেই টানা 6 ঘন্টা করে ডেলি পড়লা। এরপরে তুমি একদিন রেস্ট নিলে সেটা সমস্যা নেই, তবে নিয়মিত যে অধ্যয়ন তা চালিয়ে রাখবে আর কি। ওকে, এখানে একটা বিষয়, এখানের মধ্যে নিয়মিত অধ্যয়নের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ডেইলি টার্গেট রাখা। অর্থাৎ তোমার যদি ডেইলি টার্গেট না থাকে তাহলে তোমার এই পড়াটা কোনো লাভ হবে না। এখন এটা একটু বিস্তারিত বলি। তুমি প্রতিদিন যখন পড়তে মানে তুমি যখন পড়ার টেবিলে আসবে আর কি, তখন তুমি তোমার একটা নোটবুক রাখবে। সেই নোটবুকে তোমার আজকের দিনে যে প্ল্যান, যে বিষয়গুলো পড়া, সেটা তুমি নোট করে রাখবে। আমি কীরকম করতাম, আমি ধরো এটা অবশ্য সবসময় যে নোট করে রাখতে হবে তাহলে তোমার মাইন্ডে যদি সেট আপ থাকে তাহলে হয়ে যাবে। এরকম যে একটা টার্গেট রাখবে আর কি। তো বাংলা ধরো আমি আজকে সন্ধি পড়বো, অথবা বাংলা প্রথম পত্রের গদ্য বা পদ্য পড়বো। ইংরেজির ক্ষেত্রে ধরো নাউন অ্যান্ড প্রনাউন পড়বো। জিকের ক্ষেত্রে যে মুক্তিযুদ্ধের বিষয় রয়েছে আমরা সেই টপিকটা পড়বো। তাহলে দেখো তুমি এই টার্গেট নিয়ে মূলত পড়া শুরু করবে, এবং দিন শেষে টার্গেটটা কমপ্লিট হয়েছে কিনা তার একটা নোট রাখবে। তাহলে দেখবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, এবং তোমার যে গোছানো পড়া বলা হয় সেটা কিন্তু অবশ্যই হবে গোছানো পড়া। এবং এটা হচ্ছে ডেইলি টার্গেট। এবং একটু উইকলি টার্গেট রাখবে। পুরো সপ্তাহে টার্গেট রাখবে, ধরো পুরো সপ্তাহে আমি সব গদ্য একবার রিভিশন দিয়ে নিব, তারপর গ্রামারের যে পার্টস অফ স্পিচ তা পুরোটা আমি একবার রিভিশন দিয়ে নিব, তারপর জিকের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণ একটা একবার রিভিশন দিয়ে দিব। অর্থাৎ তুমি এভাবে পুরো সপ্তাহে একটা টার্গেট রাখবে, এবং সেই টার্গেট অনুসারে ডেইলি কী করবে সেটাকে মূলত কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর কি। আসলে এভাবে যদি পড়তে থাকো তাহলে ডেইলি টার্গেট এবং উইকলি টার্গেট রেখে যদি নিয়মিত পড়তে থাকো তাহলে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এর পাশাপাশি যখন আসলে পড়তে ইচ্ছে করবে না তখন না পড়াই বেটার, তখন আসলে পড়েও কোনো লাভ হয় না, এরকম আর কি। তাহলে এক্ষেত্রে ধরো তুমি 6 দিন রেগুলার পড়লে, একদিন রেস্ট নিলে, এভাবে পারা যায়। ওকে, তাহলে আমরা 2টা পয়েন্ট শেষ আমাদের। আমরা বলেছিলাম প্রশ্ন ব্যাংক সমাধান এবং নিয়মিত অধ্যয়ন, এগুলো একদম সহজ বিষয়, তবে এটা মেনটেন করে রাখা কঠিন আর কি। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিভিশন। এখন রিভিশনটা কি দেখো, রিভিশন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ আমরা মনে করি সব সিলেবাস শেষ হওয়ার পর আমরা রিভিশন দিব, এটা ভুল। কিন্তু রিভিশন কীরকম দেখো, তুমি ধরো আজকে থেকে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করেছো, তুমি আজকে 2টা টপিক পড়লা। প্রথম দিনে তুমি কয়টা টপিক পড়লা? 2টা টপিক। এরপরে এখানের মধ্যে এই টপিকগুলা তুমি পরে দ্বিতীয় দিন যখন আবার নতুনভাবে তুমি পড়তে বসবে তখন এই টপিকগুলো তোমাকে রিভিশন দিয়ে দিতে হবে। আমরা এটাই ভুল করি, এবং এর কারণে আমরা যে আগে পড়া পরিশ্রম সেগুলো আমি ভুলে যাই আর কি। আর এই ক্ষেত্রে তুমি যখন প্রথম দিন 2টা টপিক পড়েছো, দ্বিতীয় দিন তো আরও অন্য 2টা টপিক পড়বে, তবে তা পড়ার আগে আগের দিন যা পড়েছো তা একবার কী দিবে, রিভিশন দিবে। এটা হলো কন্টিনিউয়াস প্রসেস, তাই তোমাকে রিভিশনে রাখতে হবে। এটা হলো ডেইলি ব্যাপার, এবং সপ্তাহে একদিন চেষ্টা করবে নতুন কোনো টপিক না পড়ার। অর্থাৎ ধরো তুমি আজকে ফ্রাইডে, ওকে, তুমি ফ্রাইডেতে চেষ্টা করবে বাকি যে 6 দিন, সপ্তাহের বাকি যে 6 দিন পড়েছো সে পড়াগুলো শুক্রবার দিন এসে রিভিশন দিতে। এটা হলে কী হবে, তোমার সমস্ত যা এতদিন পড়েছো তার আরেকবার রিভিশন হয়ে যাবে, আরেকবার ঝালাই হয়ে যাবে আর কি। এরপর আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তা হলো রিভিশন তাহলে এইভাবে চালিয়ে যেতে হবে, এটা আশা করি তোমরা জানো। এরপর ধরো আমাদের যে মানবিকের কয়েকটু বিষয় রয়েছে, বেশিরভাগ তো মুখস্থ পড়া, তার মধ্যে কয়েকটু ছোটো ছোটো বিষয় রয়েছে যেগুলো আমরা ভুলে যাই। যেমন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে কয়েকটা আনকাউন্টেবল নাউন রয়েছে যেগুলো বারবার ভুলে যায়, বা তুমি যখন বাংলা ক্ষেত্রে যাবে সেখানেও কিছু অল্প অল্প বিষয় রয়েছে। তুমি যখন বিরোচনে যাবে সেখানে বাগধারা কয়েকটা বাগধারা রয়েছে যেগুলো কখনোই মনে থাকবে না তোমার। তো এরূপের ক্ষেত্রে তুমি একটা চেষ্টা করবে, স্টিকি নোট রয়েছে, ছোটো 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 কতগুলো নোট আর কি, যেগুলো তুমি তোমার দেওয়ালে লাগিয়ে দিতে পারবে, অথবা তুমি একটা নোটবুক মেনটেন করবে, সেখানে এই ছোটো ছোটো বিষয় যা তুমি ভুলে যাও সেগুলো নোট করে রাখবে। আমি এবারে করতাম, সেগুলো নোট করে রাখলে এবং তুমি তোমার পড়ার টেবিলের সামনে রাখলে প্রতিদিন যখন পড়তে বসবে একবার চোখ বুলিয়ে নিও, যাতে এগুলো খুব দ্রুত মুখস্থ হয়ে যায় আর কি। তখন আর এগুলো আলাদা করে পড়তে হয় না। এই ছোটো বিষয়গুলোর জন্য তুমি স্টিকি নোট ব্যবহার করিও, এবং এরপর একটা নোটবুক মেনটেন করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। নোটবুক এটা একটা রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। ধরো তুমি একটা ক্লাস করছো, ধরো তুমি আমাদের অ্যাডমিশন বেসে ক্লাস করতেছো, ফ্রি ক্লাস যেগুলো রয়েছে অ্যাডমিশন বেসে তুমি ক্লাস রেগুলার করে যাচ্ছ, তবে সেগুলো যদি তুমি একটা খাতায় নোট করে রাখো তাহলে যখন আমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন তুমি এই খাতা থেকে সেগুলো আবার রিভিশন দিতে পারবে। তাহলে দেখো, ধরো তোমার সামনে পরীক্ষা, তখন এই যে নোটবুক, সেই নোটবুক থেকে তুমি এতদিন এই 3-4 মাস যা পড়েছো তা যদি একবার রিভিশন দিয়ে দিতে পারো
তাহলে কিন্তু একটা সেরা একটা প্রিপারেশন হবে। তাই একটা নোটবুক মেনটেন করবে, যেখানে মূলত একটা খাতা আর কি, যেখানে তুমি তোমার পড়াগুলো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নোট করে রাখবে, আর যেগুলো ছোটো ছোটো বিষয় রয়েছে সেগুলো একটা স্টিকি নোটে নোট করে তোমার দেওয়ালের সামনে রাখবে আর কি। আর রিভিশনের ব্যাপারটা এটা কন্টিনিউয়াস একটা বিষয়, তুমি রেগুলার রিভিশন দিতে থাকবে, যা পড়ছো তার রিভিশন দিয়ে আবার নতুন পড়া শুরু করবে আর কি। ওকে, তো এটা হলো আমাদের রিভিশন বিষয়, এটা আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে এক্সামেরটা। দেখো এখানে এক্সামের ব্যাপারটা একটু বলি, এটা গুরুত্বপূর্ণ। তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, দেখবে সেখানে ডেইলি টেস্ট নিচ্ছে, উইকলি টেস্ট নিবে, এরকম বিভিন্ন টেস্ট নেওয়া শুরু করবে। তবে এখানে দেখবে 100 এর পরীক্ষা নিলে অনেকে তোমার অনেক অনেক ব্যাচমেট সেখানে 99 পেয়ে যাচ্ছে, আর তুমি সেখানে পাচ্ছ 40 বা 45। এটা আসলে এই বিষয়টা খুবই ডিপ্রেসিং একটা বিষয়। এটা খুব ডিপ্রেশন এনে যায় মনে, এবং মনে হয় যে আমি হয়তো অনেক পিছনে রয়েছি। এই ক্ষেত্রে কোচিংয়ে যে এক্সামগুলো রয়েছে, আমি বলবো ধরো তোমাকে আজকে নাউন থেকে এক্সাম নেবে, অর্থাৎ আগামীকাল ধরো তোমার কোচিংয়ে নাউনের উপর এক্সাম নেবে। এক্ষেত্রে তুমি আজ রাতে নাউনের যে বিষয়গুলো রয়েছে খুব ভালোভাবে নাউনে পড়ে যাবে। ওকে, এরপরে নাউন তুমি পরীক্ষা দিয়ে দেখলা কেউ 199 পেয়েছে আর তুমি পেয়েছো 40, তাহলে এই ক্ষেত্রে তখন চেষ্টা করবে ডিপ্রেস এগুলো নিয়ে না ভাবার, কোচিংয়ের এক্সামের নাম্বার নিয়ে পেন নেওয়া বা এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এটা তোমার প্রিপারেশনের মাপকাঠি নয়, কিন্তু এটা মাথা রাখতে হবে। এবং প্রচুর সেলফ টেস্ট দিবে। সেলফ টেস্ট হলো ধরো তুমি একটা অধ্যায় শেষ করেছো, সেই অধ্যায়টা শেষ করার পর চ্যাপ্টারের শেষে যে এমসিগুলো থাকে সেগুলো নিজে ট্রাই করার চেষ্টা করবে, সে নিজে শেষ করে ট্রাই করতে হলো। এক্সাম দিবে, সেটা কোচিং হোক বা সেলফ টেস্ট হোক, সেটা দিবে কারণ তোমার কোথায় ভুল রয়েছে, কোথায় দুর্বলতা রয়েছে সেটা বের করার। তুমি নাউনের পরীক্ষা দিয়ে কেন 40 বা 45 পেয়েছো সেই বিষয়টা নিয়ে টেনশন না করে, বরং কী ভুলের কারণে তুমি যে 40-45 পেয়েছো সেটা ভেবে দেখছো তুমি কিছু জায়গায় ভুল রয়েছে, অর্থাৎ কোথাও কোনো কাউন্টেবল নাউনে তোমার ভুল হচ্ছে, বা তোমার প্রপার নাউনে একটু ঘাটতি রয়েছে, বা ম্যাটেরিয়াল নাউন বুঝতে সমস্যা হচ্ছে, তখন সেই বিষয়গুলো একটু নোট করে তখন সেই বিষয়গুলোকে আবার ভালো করে পড়ার চেষ্টা করবে। এইতে আসলে কী হবে জানো, তোমার ভুলগুলো শুদ্ধ হয়ে তোমার প্রিপারেশনটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এবং এইটাই করবে যারা কোচিংয়ে পড়ছো না, তারা সেলফ টেস্ট দিবে, কোথায় ভুল হচ্ছে তা দেখবে এবং আইডেন্টিফাই করবে। এটা মূলত অ্যাডমিশন একটা ট্রায়াল অ্যান্ড এররের একটা গেম। তোমাকে সেখানে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে, ভুল করবে, শিখবে, আবার ভুল করবে, এবার করার মধ্যেই তোমাকে যেতে হবে। এবং এভাবে করলে আশা করি প্রতিটা বিষয় যদি সিনসিয়ারলি বিষয় মাথায় রাখো, তাহলে আশা করি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এগুলো দেখতে খুব সিম্পল বিষয়, যে প্রশ্ন ব্যাংক সমাধান, নিয়মিত অধ্যয়ন, রিভিশন বা এক্সাম, কিন্তু এগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি। এবং তোমাদের নিকট অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখছো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রেখো, এবং এই যা বিষয় রয়েছে সেগুলো একটু মাথা রেখে প্রিপারেশন নিও, তাহলে প্রিপারেশনটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং তোমরা যারা মূলত কোচিংয়ে পড়ছো না বা ইংলিশে অনেক দুর্বলতা রয়েছে ভাবছো, এক্ষেত্রে তোমরা আমাদের পেজটা ফলো করতে পারো, জানিয়ে এসেছি অ্যাডমিশন। এক্ষেত্রে তোমাদের জন্য আমরা অ্যাডমিশনের বেচ এনেছি, যে এটা ফ্রি বেচ, যেখানে মূলত আমরা রেগুলার ক্লাস নিয়ে যাচ্ছি। টোটাল ইনশাল্লাহ 25টা লেকচার নেওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ কবুল করে তাহলে ইনশাল্লাহ নেব 25টা, তাও ফ্রিতে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে এই ক্লাসগুলো নিয়মিত রেগুলারে থেকো, নিয়মিত এই ক্লাসগুলোতে থেকো, ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন হবে ইনশাল্লাহ। আবার এতটুকুই নয়, বরং আমাদের এই পেজে ক্লিটস টোফেল, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক্লিটস টোফেলের উপর আমরা ক্লাস আয়োজন করেছি, এবং যতটুকু পড়তে হবে ক্লিটস টোফেল আমরা ঠিক ততটুকু পড়াবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসগুলো লাইভে হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে দেখবো এই আশা করি, এবং আমাদের ক্লাসে যুক্ত থাকবো ইনশাল্লাহ। একটা ভালো প্রিপারেশন হবে, এবং কোনো কিছু না বুঝলে আমাদের ইনবক্স করিও, যত দ্রুত সম্ভব আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে এই বিষয়গুলো খুবই সিম্পল বিষয় ছিল, তবে আমার মনে হয়েছে এগুলো তোমাদের মাথায় রাখা দরকার, তোমাদের জানা দরকার, তাই এই বিষয়গুলো আমি ভিডিও করেছি। তাহলে দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।